বিশ্বাসঘাতকের মুখোশ খুলে দিল ইরান। আমিরাতকে শত্রুর ঘাঁটি ঘোষণা। পিঠে ছুরি মারা বন্ধুর চেয়ে সামনে দাঁড়ানোর শত্রু অনেক ভালো। এই সত্য ইরান আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয়া সংযুক্ত আরব আমিরাত, যে একসময়ে পারস্য উপসাগরের বুকে ইরানের পাশের প্রতিবেশী ছিল, সে আজ পরিণত হয়েছে মার্কিন ইসরায়েলি অক্ষের সবচেয়ে বিশ্বস্ত ঘাঁটিতে। তেহরান সেই মুখোশ ছিঁড়ে ফেলেছে, এবং যে ভাষায় ফেলেছে তা কোনো কূটনৈতিক মোড়কে মোড়ানো নয়, সরাসরি শানিত, অকাট্য। প্রতিবেশী নয়, শত্রুর ঘাঁটি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দাঁড়িয়ে যা বললেন তা রাগ ঢাকহীন। আমিরাতকে প্রতিবেশী হিসেবে বিবেচনা করার অবস্থান থেকে আমরা সরে এসেছে, এখন দেশটিকে শত্রুর ঘাঁটি হিসেবে বিবেচনা করছি। একথা কোনো আবেগের বশে বলা নয়, এর পেছনে রয়েছে একটার পর একটা বিশ্বাসঘাতকতার দীর্ঘ ফিরিস্তি। আমিরাতের মাটিতে হাজার হাজার মার্কিন সেনা, আল ধাফরা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক রাডার, এবং সবচেয়ে বড় কথা, আরব বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের আয়রন ডোম মোতায়েন করা হয়েছে আমিরাতের ভূমিতে। এমনকি সেই আয়রন ডোম চালাতে ইসরায়েলি সেনারাও গেছেন সেখানে। আব্রাহাম চুক্তি, বিশ্বাসঘাতকতার সনদ। 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় আমিরাত যখন আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করল, তখন থেকে ইরানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু সেটা ছিল ঠান্ডা যুদ্ধের মতো, নিচে আগুন, উপরে শান্ত পানি। যুদ্ধ সেই পানির আবরণ সরিয়ে দিয়েছে। এখন যা দেখা যাচ্ছে তা হলো আব্রাহাম চুক্তির পর থেকে ইসরায়েল ও আমিরাত বিদ্যুৎ গতিতে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়েছে। ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস পর্যন্ত আমিরাতে শাখা খুলে বসেছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তো সরাসরি বলেই দিয়েছেন, আমিরাত ইসরায়েলের অসাধারণ সম্পর্কের ভিত্তিতেই সেখানে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এই হলো সেই প্রতিবেশী যাকে ইরান একসময় বিশ্বাস করত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিশ্লেষকরা বারবার ইঙ্গিত দিচ্ছেন, যুদ্ধকালে ইরানের দক্ষিণের দ্বীপগুলোতে তেল স্থাপনায় হামলায় আমিরাতের সংশ্লিষ্টতা থাকতে পারে। 8 এপ্রিল যুদ্ধবিরতির মুহূর্তে লাভান তেল শোধনাগার এবং সিরি এলাকায় বিস্ফোরণ হয়েছে। ইসরায়েল ও আমেরিকা দুজনেই বলেছে তারা জড়িত নয়। তাহলে কে? আইআরজিসি সংশ্লিষ্ট চ্যানেলে ছড়িয়ে পড়া ছবিতে দাবি করা হয়েছে, আমিরাতের মিরাজ 2000 থেকে 9 যুদ্ধ বিমান ইরানের দক্ষিণের আকাশে দেখা গেছে। সিরিয়ার প্রেসিডেন্টকে পাহারা দেয়া আমিরাতি যুদ্ধ বিমানের জাতীয় চিহ্ন ও নম্বর মুছে ফেলা দেখে ইরান ঘনিষ্ঠ বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ধরা পড়ার ভয় না থাকলে পরিচয় লুকাতে হয় কেন? কাঁটা দিয়ে কাঁটা তোলার কাল শেষ। আমিরাত ভেবেছিল পশ্চিমের সাথে হাত মেলালে, ইসরায়েলকে কাছে টানলে, মার্কিন ঘাঁটি বসালে নিরাপত্তা আসবে। কিন্তু যে আগুন নিয়ে খেলা করা যায় না, সে আগুনের পাশে বসে উষ্ণতা নেওয়ার চেষ্টা করা বিপজ্জনক। ইরান আজ স্পষ্ট বার্তা দিয়েছে, যুদ্ধ শুরু হলে আমিরাত হবে প্রথম এবং প্রধান নিশানা। মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার তালিকায় আমিরাত সবচেয়ে উপরের দিকে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব সবাই আছে, কিন্তু আমিরাত আছে সবার আগে। দুই দেশের মধ্যে 3টি বিতর্কিত দ্বীপের প্রশ্নও এখন নতুন তীক্ষ্ণতায় সামনে এসেছে। গ্রেটার টাম্ব, লেজার টাম্ব আর আবু মুসা। 1971 সাল থেকে ইরানের দখলে থাকা এই দ্বীপগুলো হরমুজের নিয়ন্ত্রণের চাবিকাঠি। ইরান সেই চাবি ছাড়বে না। সত্তর বছর ধরে একটি কথা বিশ্বাস করা হয়ে আসছিল, মার্কিন ঘাঁটি মানে অভেদ্য দুর্গ। প্যাট্রিয়ট মিসাইল, স্তরে স্তরে রাডার, আকাশে অদৃশ্য প্রহরী। এই জালের মধ্য দিয়ে কোনো শত্রু বিমান ঢুকে পড়বে এমন স্বপ্ন দেখেনি পেন্টাগন। কিন্তু স্বপ্ন আর বাস্তব একই জিনিস নয়। ইরান সেই পার্থক্যটা বুঝিয়ে দিল, নিঃশব্দে, নিখুঁতভাবে, রাডারের অন্ধকারে বাজ পাখির মতো ছোঁ মেরে। মার্চের শুরুর কথা। বিশ্বের নজর তখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁকের দিকে। আকাশে আগুন, সমুদ্র উত্তেজনা, পর্দার আড়ালে তখন অন্য এক নাটক শুরু হয়ে গেছে। ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের একটি ঘাঁটি থেকে একটি বিমান উড়াল দিল। কোনো হইচই নেই, কোনো ঢাকঢোল নেই। একজন পাইলট, একটি বিমান, একটি লক্ষ্য। বিমানটি উড়ল মাটির কাছ ঘেঁষে, পারস্য উপসাগরের ঢেউয়ের মাথা ছুঁই ছুঁই করে। কয়েক ডজন মিটার উচ্চতা, ভূমির বক্রতার আড়ালে লুকিয়ে, রাডারের দৃষ্টিসীমার নিচে থেকে এগিয়ে চলল কুয়েতের দিকে। এই কৌশলের নাম লো অল্টিটিউড পেনিট্রেশন। পৃথিবীর বুক আঁকড়ে ধরে শত্রুর চোখ ফাঁকি দেয়া। রাডার দিগন্তের নিচে যা থাকে তা সে দেখতে পায় না। ইরান ঠিক এই অন্ধ জায়গাটাতে আঘাত করল। আর ঠিক সেই মুহূর্তে উপর থেকে শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঝাঁক বেঁধে আসছিল। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তখন হাজার হাত দিয়ে উপরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত। সেই বিশৃঙ্খলার সুযোগে ঢেউয়ের মতো নিচু হয়ে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে ঢুকে পড়ল সেই একাকী বাজ পাখি। বোমা ফেলল, লক্ষ্যে আঘাত করল, তারপর নিরাপদে ফিরে এলো ঘরে। গোটা অভিযানে কেউ টের পায়নি।
1953 সালের পরে প্রথম কোনো শত্রু যুদ্ধ বিমান মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল। 70 বছরের অহংকার এক ঝটকায় ধুলায় মিশে গেল। আর যে বিমান এই অসাধ্য সাধন করলো সেটি কোনো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জেট নয়, এটি হেসা কোসার, ইরানের নিজের হাতে করা, নিজের ঘামে তৈরি। পশ্চিমা বিশ্লেষকরা F5 প্ল্যাটফর্মকে সেকেলে বলে উড়িয়ে দিয়েছিল বহুদিন আগে, কিন্তু ইরান সেই তাচ্ছিল্যকে গ্রাহ্য করেনি। 1987 সাল থেকে শুরু হয়েছিল যাত্রা, রিভার্স ইঞ্জিনিয়ারিং, নিজস্ব গবেষণা, 4 দশকের নিরলস পরিশ্রম। আজ কোসারে 88% যন্ত্রাংশ ইরানের নিজের। আধুনিক ডিজিটাল ককপিট, মাল্টিপারপাস রাডার, লেজার, জিপিএস নেভিগেশন, সবটাই তেহরানের ইঞ্জিনিয়ারদের মেধার ফসল। অবরোধ যাকে দমাতে চেয়েছিল সে ঘরে বসেই নিজের ডানা গুজিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস। কোসারের এই অভিযান সেই দাবির মুখে সপাটে চপেটাঘাত করেছে। 7টি দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের সম্মিলিত হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। হ্যাঙ্গার পুড়েছে, কমান্ড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে, যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়েছে। তবে ইট পাথরের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মবিশ্বাসের। পেন্টাগনের সেই দীর্ঘদিনের দম্ভ, আমাদের ঘাঁটি অভেদ্য, সেই দম্ভ আজ চূর্ণ। ইরান প্রমাণ করেছে শক্তি মানে সবসময় সবচেয়ে বড় বোমা নয়, শক্তি মানে শত্রুর দুর্বলতা চেনার বুদ্ধি, সঠিক মুহূর্তে সঠিক আঘাত করার সাহস। রাডারের অন্ধকারে যে বাজ পাখি উঠতে শিখেছে তাকে শুধু আকাশ দিয়ে আটকানো যায় না। তেহরান জ্বললে গোটা অঞ্চল জ্বলবে। ইরানের হুঁশিয়ারিতে কাঁপছে সৌদি আরব। ইরানের সংসদ সদস্য মাহমুদ নাবিয়ান, যিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনে বসেন, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, ইরানি নেতৃত্বের ওপর হামলা হলে এই অঞ্চলের আরব রাজাদের একজনও তাদের প্রাসাদের একটা ইটও অক্ষত থাকবে না। এটা গালি না, এটা হুমকিও শুধু না, এটা একটা কৌশলগত বার্তা যা পাঠানো হয়েছে রিয়াদ, আবুধাবি, দোহা আর মানামার দিকে, যেখানে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। পারস্য উপসাগরের দেশগুলো, একদিকে আমেরিকা রক্ষাকর্তা, অস্ত্রের যোগানদার, নিরাপত্তার গ্যারান্টার, অন্যদিকে ইরান প্রতিবেশী, শক্তিশালী এবং এখন সরাসরি হুমকি দেয়া একটি রাষ্ট্র। এই দুই পাটার মাঝখানে পড়েছে উপসাগরীয় রাজতন্ত্রগুলো। আমেরিকার পক্ষ নাও, ইরানের টার্গেট হও, দূরত্ব রাখো, আমেরিকার বিশ্বাস হারাও। দুই নৌকায় পা দিয়ে পার হওয়ার এই চেষ্টা এখন ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইরান সরাসরি বলেছে আমেরিকান ঘাঁটি চালু রাখলে বেঁচে থাকবে না। এটা কোনো সাধারণ কথা না, এটা একটা আলটিমেটাম। এদিকে ওয়াশিংটনে চলছে অন্য হিসাব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন, ফাইনাল ব্লো, সংক্ষিপ্ত শক্তিশালী আঘাতের একটা ঢেউ যা ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। এক্সিওস এই তথ্য প্রথম প্রকাশ করেছে। আর শুধু তাই না, রিপোর্ট বলছে সেন্ট্রাল কমান্ড ডার্ট ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের অনুমতি চেয়েছে পশ্চিম এশিয়ায়। এটা হবে এই অস্ত্রের প্রথম সক্রিয় যুদ্ধ ব্যবহার। কেন এই অস্ত্র? কারণ ইরান তার ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিয়েছে এমন জায়গায় যেখানে আমেরিকার বর্তমান মিসাইল পৌঁছায় না। ইরান আগেই বুঝে গেছে আমেরিকা কি করতে পারে এবং সে অনুযায়ী নিজেকে সরিয়ে নিয়েছে। এটাকে বলে রণকৌশলী বুদ্ধিমত্তা। আরাষ্ট্র নতুন অস্ত্রের মঞ্চায়ন। আর ঠিক এই মুহূর্তে তেহরানের রাস্তায় কি হলো? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে এলো নতুন প্রজন্মের আরাষ্ট্র। ইনকেলাব স্কোয়ারে হাজার হাজার মানুষ, জাতীয় পতাকা হাতে, উৎসবের আমেজ, আর ট্রাকের উপর দুটো আরাষ্ট্র, যা দেখে ওয়াশিংটন আর তেল আবিব চুপ হয়ে যায়। আরাষ্ট্র এর কথা মনে আছে? গত 21 মার্চ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছিল বলে রিপোর্ট। 2000 কিলোমিটারের বেশি পাল্লা, 150 থেকে 260 কেজি ওয়ারহেড। রাডারে ধরা কঠিন, কারণ রাডার ক্রস সেকশন অত্যন্ত কম। নতুন আরাশ তার উত্তরসূরি। বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি, কিন্তু সবাই জানে যা এসেছে তা আরও শক্তিশালী। ইরানি নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি বললেন, শীঘ্রই এমন একটি অস্ত্র দেখবে যা দেখে তারা ভয় পাবে। আশা করি তাদের স্ট্রোক না হয়। আর তারপর যোগ করলেন, আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল ইরানকে দ্রুত কাবু করা যাবে। এই ধারণা এখন সামরিক মহলে রসিকতার বিষয় হয়ে গেছে। এটা রাগের কথা না, এটা আত্মবিশ্বাসের কথা। যে মানুষ কোণঠাসা সে এভাবে কথা বলে না, যে মানুষ জানে তার হাতে কি আছে সে এভাবে কথা বলে। তেহরান এখন একটাই বার্তা দিচ্ছে, আমাকে একা মারতে এসো না, কারণ আমি একা পড়বো না। উপসাগরের রাজারা ভাবছেন আমেরিকা হিসাব কষছে, ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে, আর ইরান রাস্তায় উৎসব করছে, নতুন ড্রোন দেখাচ্ছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। $500 একটা ড্রোন,
আর তার সামনে মাথা নত করছে বিলিয়ন ডলারের সামরিক বাহিনী। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা লেবাননের সীমান্তে প্রতিদিনের বাস্তবতা। হিজবুল্লাহ এমন এক অস্ত্র হাতে তুলে নিয়েছে যার বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে আধুনিক প্রযুক্তিও কার্যত অসহায়। ছোট, দ্রুত, সস্তা এই 3 বৈশিষ্ট্যের ড্রোন দিয়ে তার আধুনিক যুদ্ধের সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছে। মাছি দিয়ে হাতি মারার কৌশল। FPV ড্রোন, ফার্স্ট পারসন ভিউ। পাইলট মাথায় গগলস পরে বসে থাকে কিলোমিটার দূরে, আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পায় সামনে কি আছে, একজন সৈনিক, একটা গাড়ি, একটা বাংকার। লক্ষ্য ঠিক করো, ঝাঁপিয়ে পড়ো। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে হিজবুল্লাহ এই কৌশলকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি সেনাদের উপর আছড়ে পড়ছে, নির্দিষ্ট সৈনিককে লক্ষ্য করে ঢুকে যাচ্ছে ফাঁক ফোকর দিয়ে। ইসরায়েলি বাহিনী মাথার উপর জাল টানছে, মাথা তৈরি করছে, আড়াল খুঁজছে, কিন্তু ঠেকাতে পারছে না। যে অস্ত্র রাডারকেও ফাঁকি দেয়, এই ড্রোনের শক্তি কোথায়? প্রথমত, এটা উড়ে একেবারে মাটির কাছাকাছি। ঐতিহ্যবাহী রাডার ব্যবস্থা এই উচ্চতায় কাজ করে না ঠিক মতো। পাহাড়ি আর ঘনবসতিপূর্ণ এলাকায় এই সমস্যা আরো তীব্র। দ্বিতীয়ত, কিছু মডেল রেডিও সিগন্যালের বদলে ফাইবার অপটিক তার ব্যবহার করে। মানে ইসরায়েলের সবচেয়ে উন্নত জ্যামিং প্রযুক্তি এখনো পুরোপুরি অকেজো। সিগন্যাল জ্যাম করবে কিভাবে যখন সিগন্যালই নেই? তৃতীয়ত, এটা বানাতে লাগে বাজারে পাওয়া সাধারণ যন্ত্রপাতি। কয়েকশো থেকে কয়েক হাজার ডলারে একটা ড্রোন তৈরি। হাজার হাজার বানাও, ঝাঁকে ঝাঁকে ছেড়ে দাও। এর বিরুদ্ধে আয়রন ডোম বা অন্য ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করা মানে $1 জিনিস আটকাতে $100 খরচ করা। হিসাবটা ইসরায়েলের জন্য চরম লোকসানের। যুদ্ধক্ষেত্রে মনোবলের যুদ্ধ। ইসরায়েলি সেনারা আজ গাজা, লেবানন, উত্তর সিরিয়া একসঙ্গে একাধিক রণাঙ্গনে লড়ছে। অক্টোবর 2023 সাল থেকে থামা নেই। হারেটস পত্রিকার বিস্ফোরক রিপোর্ট বলছে এই ক্রমাগত চাপে IDF এর ভেতরে মানসিক স্বাস্থ্য সংকট চরম আকার নিয়েছে। 2025 সালে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা 15 বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি বছর এপ্রিল মাসে 6 জন সক্রিয় সেনা প্রাণ দিয়েছেন নিজের হাতে। রিজার্ভ থেকে ফিরে আসা আরও 3 জন, 2 জন পুলিশ কর্মকর্তা। একজন নাম না প্রকাশ করা সৈনিকের কথা হারেটস তুলে ধরেছে। তার ভাষায়, গোলাবারুদ আর ইন্টারসেপ্টরে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে আর মানুষের মানসিক স্বাস্থ্যে সঞ্চয় করছে। এটা ধমনী কাটা রক্তক্ষরণে ব্যান্ডেজ লাগানোর মতো। আর 2026 সালে ইসরায়েল রিজার্ভ সেনাদের বাধ্যতামূলক মনোবৈজ্ঞানিক মূল্যায়ন বাতিল করে দিয়েছে। মানে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা সৈনিকরা ভেতরে ভেতরে পুড়তে পুড়তে ঘরে ফিরছে, কোনো সাহায্য ছাড়াই। ইরানের বড় ছবি। এই ড্রোন যুদ্ধকে আলাদা করে দেখলে চলবে না। এটা ইরানের বৃহত্তর কৌশলের একটি অংশ। ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে মার্কিন ইসরায়েলি যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তারা সর্বোচ্চ সতর্কতায় আছে। যুদ্ধবিরতির এই সময়টাকে তারা ব্যবহার করছে নিজেদের গুছিয়ে নিতে, ক্ষেপণাস্ত্র ভান্ডার পূরণ করতে, ড্রোন বাহিনী সাজাতে, সামরিক কৌশল ঝালাই করতে। হিজবুল্লাহ ড্রোন যুদ্ধ আসলে ইরানের পরীক্ষাগারে তৈরি কৌশল, যা লেবাননে কাজ করছে, তা ইরান শিখছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে FPV ড্রোনের কার্যকারিতা দেখে গোটা দুনিয়া নড়ে চড়ে বসেছে। ইরান আর হিজবুল্লাহ সেই পাঠ আগেই নিয়ে নিয়েছে। ইসরায়েল যেখানে অবাক হয়ে দেখছে, ইরান সেখানে পরের চাল সাজাচ্ছে। আমেরিকান নৌবাহিনীর শক্তিশালী ডেস্ট্রয়ারগুলো কি আসলেই ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মস্কুইটো বোট বা সেই খুদে স্পিডবোটগুলোর আক্রমণ থেকে নিরাপদ? ইরান কিভাবে তাদের আক্রমণ সাজায়? ইরানের আক্রমণের শুরুতেই থাকে একটি ধ্রুপদী স্কোয়ার্ম বা ঝাঁক কৌশল। কয়েক ডজন ছোট অথচ বিদ্যুৎ গতির স্পিডবোট সব দিক থেকে আমেরিকান যুদ্ধজাহাজকে মৌমাছির মতো ঘিরে ফেলে। এর পরের ধাপে শুরু হয় আসল খেলা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোনের এক সমন্বিত হামলা। এই কৌশলের মূল উদ্দেশ্য হল একসঙ্গে অসংখ্য লক্ষ্যবস্তু জাহাজের দিকে ছুড়ে দেয়া, যাতে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ওভার স্যাচুরেটেড বা অতি ভারাক্রান্ত হয়ে পড়ে। সহজ কথায়, ডেস্ট্রয়ারের ডিফেন্স সিস্টেমকে এতটাই ব্যতিব্যস্ত রাখা হয় যে শেষ পর্যন্ত তারা প্রতিটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে খেই হারিয়ে ফেলে। প্রজেক্ট ফ্রিডম অপারেশনের সময় একটি নাটকীয় ঘটনা ঘটেছিল। USS ট্রাক্সটন এবং USS ম্যাসন নামক দুটি ডেস্ট্রয়ার যখন বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই ইরানি বাহিনী এক দীর্ঘস্থায়ী হামলা শুরু করে। আমেরিকান জাহাজগুলো যখনই কিল জোন বা মরণ ফাঁদে প্রবেশ করে, অমনি যেন দিগন্ত আলোকিত হয়ে ওঠে। ইরান এখানে কেবল শক্তি পরীক্ষা করেনি, বরং তারা এক সুসংগত মাল্টি ডোমেইন হামলা চালায়। প্রথমে আসে সেই কুখ্যাত মস্কিউটো ফ্লিট বা মশা বহর, যা আমেরিকান ক্রুদের মনোযোগ বিভ্রান্ত করে দেয়।
একই সময়ে আকাশ ভরে যায় ড্রোন বা চালকবিহীন বিমানে, আর এর মধ্যেই ইরানি উপকূল থেকে ধেয়ে আসে জাহাজ বিধ্বংসী ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি হলো ইরানের পাঠ্যপুস্তকীয় স্যাচুরেশন অ্যাটাক কৌশল। এত বেশি দিক থেকে হামলা করো যে কিছু একটা যেন প্রতিরক্ষা জাল ছিঁড়ে লক্ষ্যে আঘাত হানতে পারে। ইরান জানে আমেরিকার সাথে সরাসরি লড়াইয়ে তারা পেরে উঠবে না, তাই তারা অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের উপর নির্ভর করে। যেমন একদম সাধারণ দেখতে বাণিজ্যিক জাহাজের কন্টেইনারের ভেতর থেকে হঠাৎ ক্ষেপণাস্ত্র বেরিয়ে আসে, এর সাথে যুক্ত হয় নিচু দিয়ে উড়া ড্রোন এবং ছোট সাবমেরিন। এই ছোট সাবমেরিনগুলো সোনার দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। তারা হয়তো বিশালাকার রণতরী ডুবিয়ে দিতে পারবে না, কিন্তু এমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যাতে ওই জলসীমায় অপারেশন চালানো বিপজ্জনক হয়ে ওঠে। ইরানের 6টি মূল সামরিক কৌশল, স্কোয়ার্ন বা ঝাঁ, সব দিক থেকে একসাথে হামলা করে ডিফেন্স সিস্টেমকে পাগল করে দেয়া। মাইন বসানো, হরমুজ প্রণালীতে নিঃশব্দ ঘাতক মাইন বিছিয়ে দেয়া, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। কিল জোন ও শুট অ্যান্ড স্কুট, উপকূলের পাহাড়ে মোবাইল মিসাইল লঞ্চার লুকিয়ে রাখা, এক জায়গায় হামলা চালিয়ে দ্রুত অন্য জায়গায় পালিয়ে যাওয়া। ওত পেতে থাকা সাবমেরিন, গাদির ক্লাসের ক্ষুদে সাবমেরিনগুলো সমুদ্রতলে নিঃশব্দে বসে থাকে এবং ক্যারিয়ার বা ডিস্ট্রয়ারের হাল লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। ড্রোন যুদ্ধ, ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন পাঠিয়ে জাহাজের রাডার ডিশ এবং ফ্লাইট ডেক অকেজো করে দেয়া, যাতে জাহাজটি অন্ধ হয়ে যায়। আঞ্চলিক সদর দপ্তরে হামলা, ইরান শুধু সমুদ্রে নয়, আমেরিকার আঞ্চলিক ঘাঁটি যেমন কাতারের আল উদাইদ বা বাহরাইনের NSA ঘাঁটিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে আবারও নতুন খেলার ইঙ্গিত। নীরবতার আড়ালে চলছে গোপন লেনদেন, আর সেই গল্পে উঠে আসছে এক অদম্য শক্তির নাম ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি রাশিয়া নাকি গোপনে ইরানকে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহের ছক কষছে। কিন্তু এখানে গল্পটা শুধু অস্ত্রের নয়, এটা শক্তির ভারসাম্য বদলে দেওয়ার গল্প। নদীর স্রোত বুঝে নৌকা চালানো, এই পুরনো বাগধারাকে যেন বাস্তবে রূপ দিচ্ছে তেহরান। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টের হাতে আসা এক গোপন নথির বরাতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU একটি 10 পৃষ্ঠার পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনায় ইরানকে প্রায় 5000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং দীর্ঘ পাল্লার স্যাটেলাইট চালিত ড্রোন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই ড্রোন কোনো সাধারণ অস্ত্র নয়, এগুলো যেন নীরব ঘাতক। চোখে চোখ যায় না, কিন্তু আঘাত করে নিখুঁতভাবে। বিশেষজ্ঞদের মতে এই ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি যুদ্ধের খেলার নিয়মই বদলে দিতে পারে, কারণ এগুলো রেডিও সিগন্যালের উপর নির্ভর করে না। চিকন তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, এগুলোকে জ্যাম করা বা মাঝপথে থামানো প্রায় অসম্ভব। চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু এখানে প্রতিপক্ষের সেই সুযোগটুকুও নেই। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে রাশিয়া, আর এখন সেই শক্তি যদি ইরানের হাতে যায় তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। আর এখানেই ইরানের আসল শক্তির প্রকাশ। তারা শুধু অস্ত্র নিচ্ছে না, তারা ভবিষ্যতের যুদ্ধের ভাষা শিখছে। তারা প্রস্তুত হচ্ছে এমন এক লড়াইয়ের জন্য যেখানে প্রযুক্তি হবে শেষ কথা, যার হাতে লাঠি তারই মাটি। এই প্রবাদকে নতুন রূপ দিচ্ছে তেহরান, যেখানে লাঠির জায়গা নিয়েছে অত্যাধুনিক ড্রোন। প্রতিবেদনে আরও উঠে এসেছে এক চমকপ্রদ পরিকল্পনা। এই ড্রোন পরিচালনার জন্য দক্ষ অপারেটর তৈরি করতে চায় মস্কো। রাশিয়ায় অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থী এবং সিরিয়ায় আলাউইদ সম্প্রদায় থেকে অনুগতদের বেছে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এ যেন এক ঢিলে দুই পাখি, অস্ত্র দেয়া আবার তা চালানোর হাতও গড়ে তোলা। যদিও এখনো নিশ্চিত নয় এই ড্রোনগুলো ইতিমধ্যেই ইরানে পৌঁছেছে কিনা, তবে লেবাননের হিজবুল্লাহর হাতে এই প্রযুক্তির উপস্থিতির আভাস বিশ্লেষকদের চোখে ধোঁয়ার মতো ভাসছে। আর সবাই জানে, যেখানে ধোঁয়া সেখানে আগুন। এই সমীকরণে ইরান শুধু একজন খেলোয়াড় নয়, সে হয়ে উঠছে খেলাটির নিয়ন্ত্রক। ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা যে ছায়া ফেলাচ্ছিল, তা এখন নতুন এক বাস্তবতায় রূপ নিচ্ছে। সে অভিজ্ঞতা থেকেই তেহরান শিখাচ্ছে, সময় থাকতে বাঁশ না কাটলে ঝড়ে ঘর ভাঙে। রাশিয়া ও ইরানের এই সম্ভাব্য সামরিক সহযোগিতা আসলে একটি বড় বার্তা বহন করছে। এটি শুধু অস্ত্রের লেনদেন নয়, এটি এক ধরনের কৌশলগত জোট যা মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র নতুন করে আঁকতে পারে। আজকের এই বিশ্বে যেখানে প্রতিটি আকাশপথ নজরবন্দি, প্রতিটি সমুদ্রপথ ঝুঁকিপূর্ণ, সেখানে ইরান নিজেকে গড়ে তুলছে এক অদম্য প্রতিরোধ শক্তি হিসেবে। তারা জানে মাথা নত করলে আঘাত বাড়ে, তাই তারা মাথা তুলে দাঁড়িয়েছে। স্টারলিংকের জাল ছিঁড়ে দিল তেহরান। গোয়েন্দার খেলায় ইরানি শেষ হাসি হাসল। রাতের তেহরান,
শহর ঘুমিয়ে পড়েছে, রাস্তায় গাড়ির শব্দ কমে এসেছে। ইউসুফ আবাদ জেলার একটি সাধারণ অ্যাপার্টমেন্ট বিল্ডিং। বাইরে থেকে দেখলে পড়শির চোখে কিছুই ধরা পড়ার কথা নয়, কিন্তু সেই ভবনের একটা ফ্ল্যাটের দরজা ভেঙে যখন ইরানি পুলিশ ঢুকল, তখন যা দেখল তা রীতিমতো হতবাক করার মতো। ঘরের মেঝেতে ছড়ানো স্যাটেলাইট ডিভাইস, কোণে এনক্রিপ্টেড যোগাযোগের সরঞ্জাম, দেয়ালে মানচিত্র আর ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে চলমান কথোপকথন। এটা কোনো সিনেমার সেট নয়, এটা বাস্তব, এবং এটাই ছিল আমেরিকার স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ গুপ্তচর নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। এক ঝটকায় সেই নেটওয়ার্ক গুড়িয়ে দিল তেহরান, আর বিশ্বকে জানিয়ে দিল এই মাটিতে শত্রুর চোখ বেশিক্ষণ খোলা থাকে না। স্টারলিংকে অনেকে চেনেন শুধু একটি দ্রুতগতির ইন্টারনেট সেবা হিসেবে, কিন্তু এর আসল শক্তি অন্য জায়গায়। এটা স্থানীয় নেটওয়ার্ককে সম্পূর্ণ পাশ কাটিয়ে সরাসরি মহাকাশের স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারে। মানে কোনো দেশের সরকার চাইলেও সহজে এটা নজরদারি করতে পারে না, আটকাতে পারে না, ট্র্যাক করতে পারে না। ইরানের মতো দেশে, যেখানে তথ্যের উপর রাষ্ট্রের লোহার মুঠো, যেখানে ইন্টারনেট নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ, সেখানে স্টারলিং হয়ে উঠেছিল বিদেশি গোয়েন্দাদের স্বপ্নের অস্ত্র। ধরা যাবে না, বোঝা যাবে না, থামানো যাবে না, এমনই ধারণা ছিল। কিন্তু ইরান সেই ধারণাটাই ভেঙে দিল। তেহরানের ইউসুফ আবাদের সেই অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতারকৃতরা শুধু ছবি বা বার্তা পাঠাচ্ছিল না, পাঠাচ্ছিল সংবেদনশীল স্থানের তথ্য, কৌশলগত, সামরিক, রাষ্ট্রীয় গোপনীয়তা। গন্তব্য ছিল বিদেশে বসে থাকা তথাকথিত শত্রু নেটওয়ার্ক। সিরাজের কাছে ইস্তান প্রদেশেও একই চিত্র। আলাদা আরেক সন্দেহভাজনকে হাতে নাতে ধরল পুলিশ। হাতে স্টার্লিং ডিভাইস, মুখে বিদেশি যোগ সাজসের স্বীকারোক্তি। সেও একইভাবে সংবেদনশীল এলাকার ছবি ও ভিডিও পাচার করছিল বাইরে। তেহরান এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আকাশপথে চরবৃত্তি চললেও জবাব আসবে মাটি ফুঁড়ে। আধুনিক গোয়েন্দাগিরির সংজ্ঞাটাই বদলে যাচ্ছে, আর ইরান সেই নতুন সংজ্ঞার সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করে ফেলেছে। এটা শুধু কয়েকজনের গ্রেফতার নয়, এটা একটি বার্তা। প্রযুক্তি যতই উন্নত হোক, ইরানের নিরাপত্তা বলয় ভেদ করা সহজ নয়। হরমুজের চাবি ইরানের হাতে, ট্রাম্পের ঘুম উড়ে গেছে। গোয়েন্দা নাটকের মাঝে আরেক রণাঙ্গনে সরব তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন, ইরান সেই প্রস্তাব যাচাই করছে, তবে নিজের শর্তে, নিজের ছন্দে। পাকিস্তানকে মধ্যস্থতাকারী রেখে তেহরান জানিয়েছে, আমেরিকা যদি অবরোধ তুলে নেয়, যুদ্ধ বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ট্রাম্প এখনও সেই প্রস্তাব গিলতে পারেননি, কারণ গিলতে গেলে গলায় আটকায়। কারণ এই প্রস্তাব মানা মানে স্বীকার করে নেওয়া ইরান হেরে যায়নি। একটু থামো, হরমুজ প্রণালীর ভূগোলটা বুঝুন। পারস্য উপসাগর থেকে বিশ্বের বাকি অংশে তেল পাঠানোর একমাত্র জলপথ এটি। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু পথ দিয়ে বয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সবার তেল এই একটাই দরজা দিয়ে বের হয়। সেই দরজার চাবি এখন ইরানের হাতে। ইরান পরিষ্কার বলছে, হরমুজে আমাদের পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক আইনের আলোয় সম্পূর্ণ বৈধ। ইরান 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশনের পক্ষ নয়, তাই সেই চুক্তি তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। আর যদি কোনো বিপর্যয় ঘটে, তার দায় আক্রমণকারীদের, আমেরিকার ও দোসরদের। এই ভাষা দুর্বলের নয়, এই ভাষা সেই মানুষের যে জানে তার হাতে তুরুপের তাস আছে। পুতিনের হাত ইরানের পিঠে। মস্কো তেহরান অক্ষ এখন লোহার মতো শক্ত। সেন্ট পিটার্সবার্গের সোনালী হল ঘরে ক্যামেরার ফ্ল্যাশ চলছে। টেবিলের এপাশে ভ্লাদিমির পুতিন, ওপাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইরাকচি। 2 হাত মেলানোর সেই ছবি শুধু একটি কূটনৈতিক সাক্ষাতের ছবি নয়, এটি একটি বিশ্ব ব্যবস্থার নতুন মেরুকরণের দলিল। পুতিন সেদিন যা বললেন তা রীতিমতো কবিতার মতো। বললেন, ইরানের জনগণ যে অসীম সাহস আর বীরত্বের সাথে নিজেদের স্বাধীনতা রক্ষা করছে, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বললেন, এই কঠিন সময় রাশিয়া ইরানের পাশে ছিল, আছে এবং থাকবে। রাশিয়া ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগের সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুতিনকে সরাসরি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। কূটনীতির দুনিয়ায় এর মানে কি? মানে হলো, এই সম্পর্ক এখন আর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তিগত, গভীর, কৌশলগত। ইরাকচি ফিরে এলেন একটি বার্তা নিয়ে। বললেন, সত্যিকারের বন্ধু চেনা যায় বিপদের দিনে। রাশিয়া সেই বিরল বন্ধু যে ঝড়ের রাতে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। আমেরিকা আর ইসরায়েলের হামলার মুখে যখন বিশ্বের অনেক দেশ নিরাপদ দূরত্বে সরে গেছে, তখন মস্কো এগিয়ে এসেছে বুক টান করে। এই মৈত্রী শুধু কথার নয়, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব, কূটনৈতিক সমর্থন, সব মিলিয়ে মস্কো তেহরান অক্ষ এখন এমন এক শক্তি যাকে হিসেবের বাইরে রাখার উপায় নেই। তথ্যযুদ্ধে ইরানের নতুন অধ্যায়। শেষ কথা বলেনি তেহরান।
স্টার্লিং ধরা পড়েছে, হরমুজের চাবি হাতে আছে, পুতিনের কাঁধ পাশে আছে, তবু ইরান চারদিক থেকে চাপে। মার্কিন নিষেধাজ্ঞা, ইসরায়েলি হামলা, পশ্চিমা একঘরে করার চেষ্টা। কিন্তু ইতিহাস বলে ইরান চাপে গলে যাওয়া জাতি নয়। হাজার বছরের সভ্যতার উত্তরাধিকারী এই দেশ জানে কিভাবে ঝড় পার করতে হয়। স্টার্লিং নেটওয়ার্ক ধ্বংস করে তারা প্রমাণ করলো আধুনিক প্রযুক্তির যুদ্ধেও তারা প্রস্তুত। হরমুজের দরজায় দাঁড়িয়ে তারা জানান দিল অর্থনৈতিক অস্ত্রও তাদের কাছে আছে। আর পুতিনের সাথে হাত মিলিয়ে তারা বলল কূটনৈতিক ময়দানেও একা নয় তেহরান। এই তিনটি ঘটনা আলাদা নয়, এগুলো একটাই গল্পের তিনটি অধ্যায়। সেই গল্পের নাম ইরান এখনো হার মানেনি। তেহরানের বার্তা পরিষ্কার, এই মাটিতে খেলতে এলে নিজের ঘুঁটি হারাতে হবে। আর সেই খেলায় শেষ হাসি কে হাসবে সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে ইরান যেভাবে দাঁড়িয়ে আছে তাতে সহজ জয়ের আশা করা বোকামি। ট্রাম্পের দম্ভ ও আমেরিকার অপরাজিত থাকার মিথ ধূলিসাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান যুদ্ধ হবে এক মুহূর্তের জয়, কিন্তু সেই যুদ্ধই আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হয়েছে নাকানি চুবানি খাওয়ার মতো এক ভয়াবহ অভিজ্ঞতা। ইরান যে কেবল একটি দেশ নয়, বরং এক অপরাজেয় বীরের জাতি, তা বিশ্ববাসী আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ যে এক বিশাল বিপর্যয় নিয়ে আসবে তা হয়তো তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। মার্কিন সামরিক বাহিনীর তথাকথিত দাপট আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের শুরুতে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল তা সামলাতে গিয়েই আমেরিকার জমানো ভান্ডার প্রায় শেষ। সিএসআইএস এর তথ্য মতে তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় অর্ধেক নিঃশেষ। মার্কিন ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, রানওয়ে সবই ধ্বংসস্তূপের সাক্ষী। অথচ ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো খুব সহজেই লক্ষ্য অর্জন করবেন। সেই আকাশকুসুম কল্পনা বাস্তবতার নিরিখে চুরমার হয়ে গেছে। মার্কিন সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে তাদের এখন অন্তত 3 বছর সময় লাগবে, যা বর্তমান বিশ্বে তাদের শ্রেষ্ঠত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পরাজয় লজ্জা ঢাকতে এবং আরও বড় বিপর্যয় থেকে বাঁচতে আমেরিকা বাধ্য হয়ে চীনের দুয়ারে হাত পাতছে। বিশ্ব মোড়ল খ্যাত দেশটি আজ নিজে অকুল পাথারে পড়ে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। এটি কি আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি নয় যে চীনকে তারা সবসময় কোণঠাসা করার চেষ্টা করেছে? আজ সেই চীনের মধ্যস্থতায় ইরান ইস্যুতে বাঁচার পথ খুঁজছে ওয়াশিংটন। ইরানকে ঘায়েল করতে ব্যর্থ হয়ে এখন তারা কূটনৈতিক পথ খুঁজছে, যা তাদের সামরিক ব্যর্থতারই এক নগ্ন বহিঃপ্রকাশ। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কেবল তাদের নিজেদের ইস্পাত কঠিন মনোবল নয়, বরং বন্ধু রাষ্ট্রগুলোর কৌশলগত সমর্থন রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কার বার্তা দিয়েছেন, ইরান একা নয়। ইরানের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্কও এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। পাশাপাশি বেইজিং তেহরানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত মৈত্রী বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ইরান যেন এক পাহাড় সম আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের এই অকুতভয় অবস্থানে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য সিংহাসন আজ নড়বড়ে। ইরান, রাশিয়া, চীন এই 3 দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি গভীর ও সংহত। যদি এই ত্রিশক্তির সমন্বয়ে বাস্তবে আরো গতি পায়, তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরি চিরতরে বিদায় নেবে, এটাই নিশ্চিত। একসময় ইরানকে যারা ছাই ফেলতে ভাঙা কুলো মনে করত, আজ সেই তারাই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মূল চাবিকাঠি। ইরানের এই অদম্য যাত্রাই বলে দিচ্ছে ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা আর একক কোনো শক্তির হাতের মুঠোয় থাকবে না। ইরান কেবল একটি রাষ্ট্র নয়, তারা প্রতিরোধের এক নতুন নক্ষত্র। যারা ভেবেছিল সামরিক চাপে ইরানকে নতজানু করা যাবে, তারা আজ নিজেরাই নতজানু হতে বাধ্য হচ্ছে। এই যুদ্ধে ইরান বিজয়ী, কারণ তারা কেবল নিজেদের মাটি রক্ষা করেনি, বরং বিশ্ব শক্তির অহংকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ এখন আমেরিকার জন্য এক অনন্ত যন্ত্রণার নাম। ইরান বীরের জাতি, আর এই যুদ্ধই তা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিখে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমে এশিয়ার মরুভূমিতে এমন এক গোলক ধাঁধায় পা রেখেছে যা এখন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল এক সুদূর প্রসারী কৌশলগত ফাঁদ। ইরান যেন এক দক্ষ জাদুকর, যারা মার্কিন দম্ভের তাসের ঘরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে তাদের সমরাষ্ট্রের প্রদর্শনীতে ব্যস্ত, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি যে এই খেলা তাদের নিজেদেরই বুমেরাং হয়ে ফিরবে। তেহরানের অদম্য প্রতিরোধ ওয়াশিংটনকে বাধ্য করেছে তাদের মূল্যবান ও দুর্লভ গোলাবারুদের ভান্ডার নিঃশেষ করতে। কেবল 39 দিনের সংক্ষিপ্ত সময়ে মার্কিন বাহিনী যে পরিমাণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ মিসাইল এবং SM-6 সিস্টেম ব্যবহার করেছে, তা মার্কিন প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাহিনীর এই অতি উৎসাহী গোলাবারুদ ব্যবহার এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলেছে। ইরান কেবল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ইরানকে পরাস্ত করার
নেশায় ওয়াশিংটন যখন তাদের মজুত করা গোলাবারুদের অর্ধেকে খরচ করে ফেলেছে, তখন এটি স্পষ্ট যে তারা যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার বদলে নিজেদেরই সর্বশান্ত করছে। ইরান এখানে নায়ক, কারণ তারা মার্কিন শক্তির অপচয় ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরাশক্তির দম্ভ কত দ্রুত ধূলিসাৎ হতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান এখন মার্কিনীদের জন্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে লড়তে গিয়ে ওয়াশিংটনের হাত খালি, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের দাপট। বাতিকতান 2026 মহড়া চলাকালীন চীনের লিনন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি এবং টাইপ 055 ডেস্ট্রয়ারের মহড়া যেন মার্কিনীদের জন্য এক দুঃস্বপ্ন। এই টাইপ 055 রণতরী এখন এশিয়ার বৃহত্তম ভাসমান অস্ত্রাগার, যা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য এক মরণ ফাঁদ। খবর উঠেছে বেজিং তাদের YJ-20 হাইপারসনিক মিসাইল মহড়ায় ব্যবহার করেছে, যার গতি শব্দের চেয়ে 6 গুণ বেশি। এই মিসাইল মার্কিনীদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ এর পাল্লায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন শাখের করাতের মতো পরিস্থিতির মুখোমুখি। একদিকে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের সামরিক ভান্ডার ক্ষয় করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। ইরানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি এখন বজ্র আটনি ফসকা গেরোয়ের মতো। তারা ভেবেছিল দ্রুত জয় পাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ইরান আজ বিশ্ব রাজনীতির সেই শক্তি কেন্দ্র যারা মার্কিনীদের অজেয় হওয়ার দর্প চূর্ণ করে দিয়েছে। তাদের কারণেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে আকাশ পাতাল ভাবছে। ইরান তো কেবল একটি দেশ নয়, তারা সেই অপরাজেয় শক্তি যারা মার্কিন সাম্রাজ্যবাদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে তারা কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং এমন এক কৌশলের সাথে খেলছে যার শেষ কোথায় তা তাদের অজানা। ইরান আজ তাদের সুচিন্তিত কৌশলে গোটা মার্কিন সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিয়েছে।